প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে প্রতিদিনের মতো আজকে স্বাগত জানাই ন্যাশনাল কলেজের পক্ষ থেকে। আমরা অবগত আছি যে পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর কোন অধ্যায়ের ক্লাস হচ্ছে, কত নাম্বার, কততম অধ্যায় হতে পারে। তোমরা যদি বিগত ক্লাসগুলি করে থাকো অবশ্যই বলতে পারবে। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান এর একটি ক্লাস দেব। আমরা গত 5টি ক্লাসে পঞ্চম ক্লাস, আজকে হচ্ছে ষষ্ঠ ক্লাস, ষষ্ঠ অধ্যায়ের। আমি চাচ্ছি ষষ্ঠ ক্লাস ষষ্ঠ অধ্যায়ে শেষ করতে। আজকে নতুন একটা লাস্ট একটা টপিকস পড়াবো। তোমরা যেমন প্রথমে পড়িয়েছিলাম, কি বলতে পারবে কেউ? তাপমাত্রা এবং তাপ সম্পর্কে ক্লাসগুলি পর্যায়ক্রমে তোমরা সবগুলি দেখবে। 6টা ক্লাস একসাথে দেখবে। যে প্রথম ক্লাস ছিল তাপ এবং তাপমাত্রা সম্পর্কে, দ্বিতীয় ক্লাস ছিল কঠিন পদার্থের প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, তৃতীয় ক্লাস ছিল আয়তন প্রসারণ, তৃতীয় ক্লাসটা ছিল দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এর একটা সৃজনশীল। খুব আস্তে আস্তে ক্লাসটা নেওয়া হয়েছে সবগুলি ক্লাস। চতুর্থ ক্লাস ছিল তরল পদার্থের যে প্রসারণ হয়, তরল পদার্থের প্রসারণ সংক্রান্ত একটি ক্লাস। আর আরেকটি ক্লাস নেওয়া হয়েছে এই জাতীয় একটা। আর আজকে নিব লাস্ট অংশটা, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা। এই সম্পর্কে একটু আলোচনা করা হয়েছিল, তারপর আবার একটু আলোচনা করে আমরা এটার একটা সৃজনশীল বা কিভাবে আসতে পারে পরীক্ষায় সেই জাতীয় করবো। অনেকে এই অংশটা খুবই কম পারে। প্রথমটা হচ্ছে কি, তাপ ধারণ ক্ষমতা কি। তাপ ধারণ ক্ষমতা আমি উদাহরণ বলেছিলাম যে 1 কেজি একটা কাঠের টুকরা, একটা লোহার টুকরা যদি আমি রৌদ্রে রেখে দেই, কোনটা দ্রুত গরম হবে? আমরা অনায়াসে বলতে পারবো কাঠের টুকরা খুব দ্রুত গরম হয়। তোমরা বাস্তবে পরীক্ষা করে দেখো, মনে হবে লোহা কিন্তু হবে না। প্রথমে দ্রুত কাঠের টুকরা গরম হবে, তারপর সেই দুটা যদি 1 ঘন্টা রৌদ্রে রেখে দাও, আবার যদি রুমে নিয়ে আসো, দেখা যাবে কাঠের টুকরা যত দ্রুত গরম হয়েছে তত দ্রুত ঠান্ডা হয়ে যায়, কিন্তু লোহা দেরিতে ঠান্ডা হচ্ছে। তার মানে কি, দুজনের তাপ ধারণ ক্ষমতা, ধারণ মানে কি ধরে রাখার ক্ষমতা ভিন্ন। এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। এখানে কোনো পরিমাণের কথা বলা হয় নাই যে কাঠের কত কেজি কাঠ, কত কেজি লোহা, সেটা বলা হয় নাই। এই জন্য বলা হচ্ছে প্রথমটা হচ্ছে কি, তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা, এই সংজ্ঞাটা আগে লিখে নাও। আমি কি গত ক্লাসে তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা লিখিয়েছি, তাই না? যে হ্যাঁ, গত ক্লাসে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ এই দুইটার সংজ্ঞায় লিখেছি। আর হ্যাঁ, তুমি কি রাব্বি, তুমি গত ক্লাসে একটা প্রশ্ন করেছিলে, আমার পরে দেখেছি, আজকেও সেই মেসেজটা দিয়েছো, ধন্যবাদ। যে আমরা ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কিভাবে রূপান্তর করব সেটা আমি অবশ্যই বলবো, আজকে ক্লিয়ারলি বলবো। হ্যাঁ, আচ্ছা, তাপ ধারণ ক্ষমতার সংখ্যাটা গত ক্লাসে লিখেছি, আজকে শুধু স্মরণ করাই দিচ্ছি যে কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে তাপ ধারণ ক্ষমতা বলা হয়। তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়। সি সমান হচ্ছে কি, যে পরিমাণ কোন বস্তুর তাপমাত্রা কিউ পরিমাণ আদান বৃদ্ধি হতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, ডেল টি। কি হচ্ছে তাপ? ডেল টি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা, এরপর হলো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ হচ্ছে তাপ ধারণ ক্ষমতারই আরেকটা রূপ, কিন্তু সেখানে নির্দিষ্ট ভর দেওয়া থাকবে। 1 কেজি কাঠ, 1 কেজি লোহা, যদি এরকম পরিমাণ দেওয়া থাকে, m কেজি ভরের লোহা, m কেজি ভরের কাঠটাকে যদি রৌদ্রে রাখা হয়, কোনটার কত সময়ে ঠান্ডা হবে, গরম হবে, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। সেটাকে আপেক্ষিক তাপকে, অর্থাৎ 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কিউ বাই, কিউ হচ্ছে তাপ, এম হচ্ছে ভর, ডেল টি তাপমাত্রার পরিবর্তন। এটাকে যদি আর গুণ করি আমরা, এই কিউ সমান এম এস ডেল টি, আমরা এই জাতীয় অঙ্ক আজকে করব, এই জাতীয় অঙ্ক করব। এর আগে রাব্বির সবাই কিন্তু অবশ্যই, নিশান ইসলাম, নিশান হচ্ছে কমার্সের, হ্যাঁ,
আজকে কিন্তু ফিজিক্স পড়াচ্ছি, তাও তুমি দেখলে কিছু উপকার পেতে পারো, কারণ তোমাদেরও কিন্তু পদার্থের অংশ আছে বিজ্ঞানের। তারপর লাবিব লাবিব হাসান রাতুল, তুমি কিন্তু অনিয়মিত, প্রতিদিন ক্লাস দেখবে, ক্লাসে যা শিখতে পারবে কোথাও সেটা শেখানো সম্ভব না। তুমি যতই বলো যে প্রাইভেট টিউটর বা অন্য কিছু শিখবে, অবশ্যই ক্লাসে মনোযোগী হও, তবেই তুমি ভালো করতে পারবে, সবাইকে বলছি কিন্তু। আচ্ছা, তো কি বললাম, যে রাব্বি বলছিল যে 1 ডিগ্রি সেলসিয়াস, আমরা কিন্তু বলেছি যে ডিগ্রি সেলসিয়াসের স্কেল 0 থেকে শুরু 100 ডিগ্রি, এটা হলো সেলসিয়াস স্কেল। আর কেলভিনে কি বলছিলাম, 273 থেকে শুরু 373, এটা হলো কেলভিন। এখন দুইটার মধ্যবর্তী পার্থক্য কত, এটাতে দেখো 100টা মধ্যবর্তী পার্থক্য, এটাও 100 মধ্যবর্তী পার্থক্য। তার মানে কি 1 ডিগ্রি সেলসিয়াস যে কথা, 1 কেলভিন একই কথা, কিন্তু 1 থেকে শুরু করে নাই বিধা আমরা 1 লিখি না, 273 থেকে শুরু করি, আমরা 273 আমরা লিখি, কিন্তু ডিস্টেন্স পার্থক্যটা কি, 1 ডিগ্রি সেলসিয়াস যে কথা 1 কেলভিন। আমি যদি 10 ডিগ্রি লিখি, এটা কিন্তু 10 কেলভিন, কিন্তু শুরু তো করছে 10 কেলভিন থেকে শুরু করে নাই, 1 থেকে শুরু করে নাই। এটা ডিগ্রি সেলসিয়াস 1 থেকে শুরু করছে বিধায় আমরা 1 2 3 4 10 ডিগ্রি হতে পারে এর ভিতরে, কিন্তু এখানে কি 10 কেলভিন যদি লিখবো, 10 তো নাই, শুরু করছে 273। তার মানে কি এই 10 ডিগ্রি সেলসিয়াস যে কতটুকু পার্থক্য, 10 কেলভিন কিন্তু একই। এই জন্য আমরা শুরু করছি কোথায়, 273 থেকে শুরু, এই জন্য এর সাথে 273 যোগ করে সেটা হচ্ছে কেলভিনে আমরা রূপান্তর করি, কত হলো 283, ঠিক আছে, কেলভিন। তার মানে কি 10 ডিগ্রি সেলসিয়াস যে কথা, 283 কেলভিন একই কথা, শুধু শুরুটার কারণে এরকম হয়। তবে একটু কথা আছে, কথাটা হলো তোমরা যারা লাইভ ক্লাস দেখতেছ তারা অন্যদেরকে একটু শেয়ার করে দাও, শেয়ার বাটনে চাপ দাও, কর্নারে আছে দেখো, এবং তোমরা লাইক বাটনেও কিন্তু ক্লিক করো, হ্যাঁ, আর শেয়ার বাটনে চাপ দিয়ে অন্যদের একটু শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে। আমি আবার বলি, 1 ডিগ্রি সেলসিয়াস যে কথা, 1 কেলভিন একই, পার্থক্য একই, মানে দুইটা তাপমাত্রা পার্থক্য যদি বলি তখন একই হবে। কিন্তু যখন 10 ডিগ্রি সেলসিয়াস বলবো তখন 10 ডিগ্রি কেলভিন বলা যাবে না, 10 কেলভিন বলা যাবে না, এর সাথে 273 যোগ করতে হবে। হ্যাঁ, আমরা যে এতদিন ডেল এর অঙ্ক করিয়েছি বা আলফা বিটা গামার অঙ্ক করিয়েছি, এই যে কে কি ছিল, আলফা সমান কি ছিল, ডেল এল, L1 ডেল থিটা, এই ডেল থিটার ক্ষেত্রে আমরা দেখবা পার্থক্য 50 ডিগ্রি সেলসিয়াস ছিল, পার্থক্য কি 50 কেলভিনই ব্যবহার করছি। এটার কারণটা কি, আমি বারবার কিন্তু একই কথা বলতেছি যে দুইটা তাপমাত্রা পার্থক্য যা হবে, এটার দুইটা তাপমাত্রা পার্থক্য কিন্তু একই হবে, পার্থক্যের কোনো পরিবর্তন হবে না। যার কারণে এই 50 ডিগ্রি সেলসিয়াস যেহেতু এটা পার্থক্য বলা আছে, এই অধ্যায়ে এই অংশে কিন্তু আমরা আলফা বিটা গামার যে অঙ্ক আছে সেই অঙ্কের ডিগ্রি সেলসিয়াসকে 273 যোগ করতে হবে না, কারণ পার্থক্য আমরা লিখেছি 273 কেলভিন, যোগ করতে হবে না। কেন, এটা ডেল টি যদি ব্যবহার করি একই কথা, ডেল টি ডেল থিটা একই কথা। ডেল টি মানে কি, তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পরিবর্তন, সেটা হলো 50 ডিগ্রি সেলসিয়াস, যখন কেলভিন বলবো 50 ডিগ্রি কেলভিনই হবে, কিন্তু এটা শুরু হয়েছে 0 থেকে, এটা শুরু হয়েছে 273 থেকে। তুমি যদি এরকম দুইটা তাপমাত্রা একসাথে লেখো আর আলাদা আলাদা বিয়োগ করো, যে ডিগ্রি সেলসিয়াস কে ডিগ্রি সেলসিয়াসে রাখো, কেলভিন কে যদি ডিগ্রি সেলসিয়াস কেলভিনে রূপান্তর করে এরকম 273 যোগ করো, পরে যদি আবার বিয়োগ করো দেখবে 85 আসবে। সুতরাং তাপমাত্রার পার্থক্য যখন ব্যবহার করা হয় তখন ডিগ্রি সেলসিয়াসকে ডিগ্রি কেলভিন বানাতে চাইলে, কেলভিন বানাতে চাইলে 273 যোগ করতে হবে না। কিন্তু আমরা যখন এই অঙ্ক করব, ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে রূপান্তর করলে অবশ্যই 273 যোগ করতে হবে। আমি আবার বলি, আলফা বিটা গামার যে অঙ্ক আছে, ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন বানাইতে চাইলে 273 যোগ করতে হবে না, কারণ পার্থক্য বোঝানো হয়েছে। এখানেও কিন্তু পার্থক্য বোঝানো হয়েছে, অনেক সময় দেখা যাবে মিশ্রণের তাপমাত্রা বের করতে হবে অথবা আলাদা, এটা কিন্তু একজনের তাপমাত্রা না, প্রথমে যে একটা পানি চলে বিশদ আলোচনা করতেছি, এটা আলাদা আলাদা অংশ, যার কারণে এটা ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে রূপান্তর করার জন্য 273 যোগ করতে হবে। এ হলো
এই অংশের কথা বললাম। এখন আসো আমরা এটার ব্যবহার যদি করতে চাই, 273 যোগ করবো কোথায় কোথায়। দেখো এখানে একটা উদ্দীপকের মতন লেখা আছে, পি একটা বস্তু। আচ্ছা এখানে আরেকটু কথা বলে নিই যে আপেক্ষিক তাপ এস, এটা কি ছিল, কিউ এম ডেল টি। এখন যদি একক লিখি, একক, কারণ এককটা তোমাদের একটু বড় সমস্যা। এস এর একক, এস লিখে আগে, এস এর একক মানে আপেক্ষিক তাপের একক। এখন বলো তাপের একক কি? তাপের একক জুল, দেখা যায়? হ্যাঁ দেখা যায়। তারপর ভরের একক কেজি, তাপমাত্রার পার্থক্য, তার মানে কি তাপমাত্রার একক, তাপমাত্রার একক কেলভিন। কে মানে ডিগ্রি সেলসিয়াস না বলে আমরা কি বলছি, কেলভিন। কেন? আন্তর্জাতিক পদ্ধতিতে তাপের একক কেলভিন। এখন যদি এই এককগুলি বসায় দাও, তাপ কি হচ্ছে, তাপ, তাপের একক কি, জুল। তারপর ভরের একক কেজি, আর তাপমাত্রার একক কেলভিন। এখন যদি এটাকে আমরা এইভাবে লিখি, কেজিটা কি উপরে উঠবে না, কে ইনভার্স, নিচে থাকলে উপরে লিখলে কে ইনভার্স লিখতে হয়, কেটা নিচে আছে, উপরে দিলে কে ইনভার্স। এটা হচ্ছে কেজি, নিচে ছিল, উপরে ইনভার্স, আর কে কেলভিন উপরে উঠছে। তার মানে কি আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। অনেক সময় দেখো আমি উপরে কোনো লেখা লিখি নাই, তার মানে কি ভর, গ্রাম কিসের একক, গ্রাম কিসের একক, ভরের একক। জুল পার কেজি পার কেলভিন কিসের একক, আপেক্ষিক তাপের একক। ফারেনহাইট, ফারেনহাইট আছে, এটা কিসের একক, তাপমাত্রার একক। সুতরাং এই মাত্রাগুলি একটু দেখে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। তোমরা যদি কেউ কোথাও না বুঝো মেসেজ করে আমাকে জানাতে হবে। এখন প্রশ্ন করলাম আমি যে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করো। এই দুইটা বস্তুকে পি ও কিউ বস্তু দ্বয় কে মিশ্রিত করলে, মনে করো এটা পানি, এটা কেরোসিন। পি বস্তুটা কি, পানি, এটা পানি, এটা হচ্ছে কেরোসিন। যদি মনে করি আমরা দুইটা বস্তু, হ্যাঁ, পি ও কিউ বস্তু দ্বয়কে মিশ্রণ করলে হ্যাঁ মিশ্রিত তাপ কত, মিশ্রিত তাপ কত। অথবা এটাও আসতে পারে যে কতটুকু তাপ বর্জন করবে বা গ্রহণ করবে। উভয় বস্তু কত তাপ বর্জন বা গ্রহণ করবে। এখানে দুইটা কথা আছে, একটা হলো বর্জন, একটা হলো গ্রহণ। কতটুকু তাপ বর্জন করবে দুইটি বস্তু, উভয় বস্তুর মধ্যে যে কোনো একটা বর্জন করবে, একটা গ্রহণ করবে। আমরা এটাও জানি যে কোন বস্তু বর্জন বা গ্রহণ করা মানে হচ্ছে, কোন বস্তু বর্জন করা গ্রহণ করা দুইটা সমান থাকে, সেটাকে বলা হয় কি বলা হয়, আচ্ছা একটু দেখা যায় নাই। কোন বস্তু বর্জন বা গ্রহণ করা হচ্ছে ক্যালোরিমিতির নীতি, যে একটা বস্তুকে, গরম বস্তুকে একটা ঠান্ডা বস্তুর উপর যদি রেখে দেই তখন যে মিশ্রিত তাপ পাবো সেটা হচ্ছে ক্যালোরিমিতির নীতি। অর্থাৎ যে পরিমাণ তাপ একটা বস্তু বর্জন করবে সে সম পরিমাণ তাপ অন্য একটা বস্তু গ্রহণ করবে, এটাকে বলা হয় ক্যালোরিমিতির নীতি। আবার বলি, কোন বস্তু যে পরিমাণ, দুইটা বস্তু যদি পরস্পর সংস্পর্শে থাকে তবে একটি বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে ঠিক অপর একটি বস্তু সেই পরিমাণ তাপ গ্রহণ করবে, এটাকে বলা হয় কি ক্যালোরিমিতির নীতি। তোমরা অনেকে আসতেছো, দেরিতে আসতেছো, প্রথম থেকে ক্লাসটা দেখতে ভালো লাগে। আচ্ছা যাই হোক, এখন দেখো আমি আবার বলি, মিশ্রণ করলে মিশ্রিত তাপ কত। প্রথমে আমি ধরে নিলাম
মিশ্রিত তাপ কত? মিশ্রণ, মিশ্রিত তাপ টি, মিশ্রিত তাপ টি। এন্ড পি বস্তুর তাপমাত্রা বের করব, পি বস্তুর তাপ বের করব, কিউ বস্তুর তাপ বের করব, কারণ বর্জিত তাপ আর গৃহীত তাপ সমান। সেই কাজটা করব আমরা। পি বস্তুর, এটা কিন্তু গ আসতে পারে, ঘতেও আসতে পারে, যেটাতে আসুক সেটাতে লিখবা। পি বস্তুর ভর। আমার দেখো তাপ বের করতে হলে তিনটা তথ্য জানতে হবে, এটা একটু খেয়াল করো। ভর, আপেক্ষিক তাপ, তাপমাত্রার পার্থক্য। ভর, আপেক্ষিক তাপ, তাপমাত্রার পার্থক্য, এই তিনটা তথ্য মনে রাখতে হবে। এই জন্য বস্তুর ভর এম কত আছে বলো? এত গ্রাম সমান 0.1 কেজি, অবশ্যই কেজিতে রূপান্তর করতে হবে। তারপর পি বস্তুর আপেক্ষিক তাপ এস কত দেওয়া আছে বলো? 600 জুল। একক কিন্তু খেয়াল করতে হবে, একক খেয়াল করতে হবে, জুল পার কেজি পার কেলভিন। তারপর আদি তাপমাত্রা কার? পি বস্তুর আদি তাপমাত্রা T1। এখানে দেখো 64 ডিগ্রি ফারেনহাইট আছে, আমরা তো ডিগ্রি সেলসিয়াসে করি, আমরা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে করি। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে আমরা এটাকে ডিগ্রি সেলসিয়াসে রূপান্তর কিভাবে করব। যেমন আমি যদি সূত্র লিখি, মনে আছে কি সূত্র? সি 5F মাইনাস 32 বাই কত 9। এই যে এটার মান দেওয়া আছে কত? 56 68। সি সমান কত? F মাইনাস 32 বাই 9 ইন্টু 5। দেখো এই পাশে 5 ছিল, 5টা ওই পাশে চলে গেছে। এটা একটু খেয়াল করো, এটা তোমরা সাইডে লিখে রাখো। এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে ফারেনহাইটকে ডিগ্রিতে রূপান্তর করতে যদি চাই। সুতরাং এখানে আমরা কি করব? এটা 56 মাইনাস 32 বাই 9 ইন্টু 5, এই ডিগ্রি সেলসিয়াস। এখন কত হয় একটু ক্যালকুলেশন করো তোমরা, যারা লাইভ ক্লাসে আসো একটু ক্যালকুলেশন করে জানাও যে স্যার এটা এত হয়। বিয়োগ করো, 5 গুণ করো, 20 ডিগ্রি সেলসিয়াস হয়। 20 যোগ 273 যোগ করো, এই কেলভিন হয়ে গেল। আলহামদুলিল্লাহ 293 কেলভিন। আমরা পি বস্তুর কি পেলাম? আদি তাপমাত্রা, আদি তাপমাত্রা একটু খেয়াল করো ভালো করে। আমরা তিনটা তথ্য বের করতে হবে: ভর, আপেক্ষিক তাপ, তাপমাত্রার পার্থক্য। ভর, আপেক্ষিক তাপ, তাপমাত্রার পার্থক্য। রাফিয়া, আচ্ছা আচ্ছা, এখানে রাফিয়া একটা প্রশ্ন করছে, এত না এত কেলভিন হবে স্যার 283। আমি কি লিখেছি কোথায় বাবা? এটা কি কোন অঙ্কে? 283 হবে, সরি স্যার 283 হবে। আমি কি অন্য কিছু লিখেছিলাম? 283, 10 যোগ করলে 283, 273 যোগ 10, 283 হবে। হ্যাঁ আচ্ছা, তারপরে হলো রাফিয়া, তারপরে হচ্ছে ইরাম। সবাই আসতেছো কিন্তু দেরি করে, মনে ঘুমিয়েছিলে তাই না? না খাবার দেরি করে? মা খাইতে দেয় না, দেরিতে খাবার দেয়, কি করবা বলো? মা খাইতে না দিলে কি করা যাবে? এখন দেখো আমি আরেকটা কথা বলি, এখানে কে তাপ বর্জন করে, কে তাপ গ্রহণ করে। দেখো পি বস্তুর তাপমাত্রা ছিল 58 ডিগ্রি ফারেনহাইট, আর কিউ বস্তুর তাপমাত্রা ছিল 120 ডিগ্রি ফারেনহাইট। তার মানে কিউ বস্তুটা গরম বেশি, এটার গরম কম। যার গরম কম সে হচ্ছে তাপমাত্রা কম, সে তাপ গ্রহণ করে। তার মানে কি পি বস্তুটা তাপ গ্রহণ করবে আর কিউ বস্তুটা তাপ বর্জন করবে। কে লিখবো? সুতরাং পি বস্তুর বর্জিত তাপ, গৃহীত তাপ, সরি গ্রহণ করবে, গৃহীত তাপ, গৃহীত
তাপ, আমরা Q1 দিব, M1 S1 ডেল T1। এখানে M1 এর মান কত? 0.1, আর এটার মান হলো 600। আর ডেল টি মানে কি? এখন আরেকটু বলি নি। যেহেতু তাপমাত্রা পি বস্তুটা গ্রহণ করবে, গ্রহণ করার পরে আরেকটা যে মিশ্রণের তাপমাত্রা হবে সেটা অবশ্যই কি বেশি হবে। যে তাপমাত্রা কম সে যদি আরো তাপ গ্রহণ করে তখন কি হয়ে যায়? জি স্যার, আগেরটাতে ঠিকই আছে, আগে ছিল 283 হবে, আমি ভুল লিখেছিলাম মনে হয়, 273 10 জুলে 283, খুব সহজ যুগ। আচ্ছা, এরপরে কি বললাম একটু ভালো করে খেয়াল করো যে এম এর মান বসাইছি, S1 এর মান বসাইছি, কিন্তু ডেল টিটা কি? দুটি তাপমাত্রার পার্থক্য। এখন দেখো মিশ্রণের তাপমাত্রা টি ছিল আর তার আদি তাপমাত্রা T1 ছিল, এখন কোন তাপমাত্রা বেশি সেটা কিন্তু আগে বুঝতে হবে। যেহেতু পি বস্তুটা একটু গরম কম আর পি বস্তুটা গরম বেশি, তার মানে পি বস্তুটা তাপ গ্রহণ করে, কতটুকু গ্রহণ করার পরে যে তাপ হবে সেটা হলো মিশ্রণের তাপমাত্রা, তার মানে একটু বাড়বে, সেই কারণে টিটা বেশি T1টা কম। ঠিক আছে, টি বেশি T1টা কম, 60 এই দুটো গুণ করে দিলাম, T মাইনাস 80টা হলো মিশ্রণের তাপমাত্রা। এটার মান বের করব, এটার মান কত? এত। তাপের একক কি? জুল। তাপের একক জুল। এখন এইটুকু কি সবাই বুঝতে পেরেছ? আমরা যেভাবে পি বস্তুটার গৃহীত তাপ বের করেছি সেই একইভাবে কিউ বস্তুটার বর্জিত তাপ বের করব। যেভাবে আমরা পি বস্তুটার গৃহীত তাপ বের করেছি একইভাবে কিউ বস্তুটার বর্জিত তাপ। আমি যদি একটা অঙ্ক তোমাদেরকে শিখাইতে পারি, আমি আশা করি এই জাতীয় অঙ্ক সমস্যা তোমাদের থাকবে না। মিশ্রণের তাপমাত্রা বের করা, অনেকেই বলে স্যার মিশ্রণের তাপমাত্রা এত কঠিন। একেবারেই কঠিন না, কারণ হলো তোমার সূত্রটা মনে রাখতে হবে, কিউ সমান এম এস ডেল থিটা। গৃহীত তাপ, এখানে একটা তাপ একজনে গ্রহণ করছে, যদি দুইটা বস্তু থাকে গৃহীত তাপ দুইজন হবে, দুইজনের Q1 Q2 দুইটা বের করব, এই শুধু পার্থক্য। এখন অনুরূপভাবে আমরা কিউ বস্তুটা লিখে দিই আর এগুলো শুধু পরিবর্তন করে দিই। হ্যাঁ, তোমরা এর থেকে আবার লেখো কিউ বস্তুর ভর। আচ্ছা, এটা মনে হয় আগে M1 M2 ছিল, এটা পি যখন ছিল না তখন M1 S1 দিও, কারণ এটা M1 S1 ব্যবহার করছি। আর যখন কিউ বস্তুটা বলবো M2 কত? 200 গ্রাম। 200 গ্রাম মানে কি? 0.2 কেজি। কিউ বস্তুর আপেক্ষিক তাপ S2 কত? 500। আর আদি তাপমাত্রা কিউ বস্তুর আদি তাপমাত্রা T2, এটা কত? 120। কত বলো? 120 ডিগ্রি ফারেনহাইট। 120 ডিগ্রি ফারেনহাইটকে আমরা কেলভিনে রূপান্তর করব। সূত্রটা কি? 120 মাইনাস 32/9 ইন্টু 5। এখন ক্যালকুলেশন করো তোমরা একটু এটা, যে কিউ বস্তুর আদি তাপমাত্রাটা কত ছিল সেটাকে আমরা ফারেনহাইট ছিল ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করব, তারপর কেলভিনে নিয়ে যাব। আগে ডিগ্রি সেলসিয়াস পরে কেলভিন, তিন ধরনের তাপমাত্রার পরিবর্তন। এখানে দেখো আগে ছিল ফারেনহাইট, পরে বানাবো সেলসিয়াস, পরে বানাবো কেলভিন। মজার বিষয়, তাই না? সুতরাং এটা একটু ক্যালকুলেশন করো তোমরা। আমাকে একটা অঙ্ক ক্যালকুলেশন করে দেখাও যে স্যার আমরা সক্রিয়, নাহলে তো মনে করবো যে তোমরা খালি বৈশা থাকো। ইমন হোসেন সিয়াম, একটু হিসাব নিকাশ করে দেখাও। ক্যালকুলেটর প্লাস খাতা কলম রেডি রাখতে হবে। একটা ক্লাস মনোযোগ দাও করো, পরে দেখবে নেটের ক্লাসই খুব ভালো, কেউ ডিস্টার্ব করে না। পাশে একজন বসে আছে সে খালি গুতাগুতি করে, পড়তে পারি না, এরকম হয় না। কোচিং অথবা ক্লাসের চেয়ে নেট ক্লাস আরো বেশি আনন্দদায়ক হবে যদি তুমি কি করো, মনোযোগী হও দুই একটা ক্লাসে। পরে দেখবে যে স্যার এটি ভালো, একা একা পড়তে খুব ভালো লাগে। আচ্ছা, এটা তোমাদের একটু কত হয় একটু বলো? 48 আমার মোবাইলে করছি নর্মাল ক্যালকুলেটর, 89 কি ডিগ্রি সেলসিয়াস। এটা যদি আমি কেলভিনে রূপান্তর করি 273 যোগ করব, তো যোগ 273, আমি যোগটা দেখালাম না, 331.21, 321.89 কেলভিন।
এই মিশ্রণের তাপমাত্রা না সরি আদি তাপমাত্রা ফারেনহাইট ছিল, ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াস করেছি, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তর করছি। মানে 3টা কাজ করা হয়েছে কিন্তু। দেখো, না দেখা গেলে বলো। ফারেনহাইট ছিল, ডিগ্রি সেলসিয়াস, কেলভিন। এই অংশটা কিন্তু একটু সমস্যা থাকলে বলো। এটা এফ, আমরা কি ছিল c/5, এই সিটা ঠিক রাখছি, মানে t2/5, t/5 ছিল, তাই টিটা ঠিক রাখছি, 5টাই দেখো আর একটু এই পাশে নিয়ে গেছি। পরে কি ছিল f - 32/9, f এর মান কত 120 32/9, ঠিক আছে। ডিগ্রি সেলসিয়াস পেলাম, এটার সাথে 273 যোগ করে কেলভিনে রূপান্তর করেছি। এখন লিখব এই জায়গাটা একটু আবার মুছে দিলাম। কিউ বস্তুটা কি করছে, তাপ বর্জন করে। কিউ বস্তুটা তাপ বর্জন করে, লিখব কিউ বস্তুর বর্জিত তাপ। তাপ আগেরটা লিখেছিলাম কি Q1, এখন লিখবো এই বস্তু নামের সাথে মিলে গেছে Q2। এই Q তো একটা বস্তু, এই কি হলো তাপ, M2 S2 del theta 2, M2 এর মান কত 0.2, S2 এর মান কত 500, এটার মান কত। এখন বলো মিশ্রণের তাপমাত্রা কিন্তু আগে যে তাপমাত্রা ছিল তার চেয়েও কম। মিশ্রণের তাপমাত্রা কি আগের যে তাপমাত্রাটা ছিল তার চেয়ে কম, এই জন্য T2টা বড় আর মিশ্রণের তাপমাত্রাটা কম। তাপের একক জুল, গুণ করলে কত হয় 100 মেবি না, T2 কত 321.89 মাইনাস T1 জুল। তোমরা ক্যালকুলেশনটা ভালো করে বুঝতে হবে কিন্তু। আমরা জানি ক্যালোরিমিতির নীতি হচ্ছে বর্জিত তাপ সমান গৃহীত তাপ। এইভাবে আমরা মিশ্রণের তাপমাত্রাটা বের করব। যারা পরে আসতেছো তারা কিন্তু প্রথম থেকে আবার ক্লাসটা দেখবা, আর যারা আসতেছো তোমরা মেসেজ দাও যে আমি নাম এত, রোল এত, শ্রেণী এত, ক্লিয়ার। আর তোমরা অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে হবে আর শেয়ার করতে হবে বেশি বেশি, যাতে সবাই দেখে। সবাই যদি লাইনে থাকে তখন তোমরা কি বন্ধুদের সাথে একটু কথাও বলতে পারবা মেসেজ আকারে, তাই না? সেই জন্য অনলাইন ক্লাসটা কিন্তু ইন্টারেস্টিং বেশি। আচ্ছা, আমরা জানি ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী লিখতে পারো ক্যালোরিমিতির নীতি অনুযায়ী কি লেখা যায় বলো? বর্জিত তাপ সমান গৃহীত তাপ, গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তো বর্জিত আগে লিখি, বর্জিত তাপ সমান গৃহীত তাপ। তুমি যদি বলো স্যার আমি এত কথা লিখতে পারবো না, তাও পারো। তাপ শুধু লিখতে পারো কি Q2 মাইনাস সমান Q1, Q2 মাইনাস সমান Q1, Q1 সমান Q2, এটা লিখলে হবে। এগুলি কথা না লিখে ডাইরেক্ট যদি লেখো তাও হবে। এখন মান বসাও, Q2 মান কত 321.83 মাইনাস T1, সরি T মিশ্রণের তাপমাত্রা। আর এটা কত ছিল 60, কত ছিল বলো তো? ডিগ্রি সেলসিয়াস 200 T মাইনাস 293, এইবার মনে আছে আমার, হ্যাঁ মনে হয়েছে। এই এখন এ থেকে আমরা গুণ করে কি টির মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। শুধু গুণ করে দাও আর টি গুলো এক পাশে নিয়ে আসো। যেমন এটা গুণ করলে কি হয়, দুইটা শূন্য দশমিক চলে গেল, 3 2 1 8 9 মাইনাস 100T। আর এটা গুণ করলে 60T মাইনাস 6 গুণ করলে একটা শূন্য, 3 6 18, 6 নং, আমি একটু গুণ করেই নিই, হাতে গুণ করলে হবে 60
ইন্টু 293 17,580। এখন এই সংখ্যা দুটাকে এক পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল, আর 60 প্লাস 61, 60 প্লাস 61 একটু দেখা যায় কিনা একটু দেখো, একটু দূরে নিয়ে গেলাম। অবশ্যই দেখা যাচ্ছে। আচ্ছা, প্লাস্টিক ক্যালকুলেশনটা শেষ করি আমরা, যদিও টাইম শেষ হয়ে যাচ্ছে, কিন্তু গণিত ফিজিক্সের ক্লাস সময় বেশি লাগে, এটা একটু মাথায় রাখতে হবে যে 3 2 1 8 9 যোগ করলে কত হলো, এটা লিখলাম কত, 4 9 7 6 9, এটা যোগ করলে কত হয় 160, 160টা নিচে নিয়ে আসলাম সমান টি। সুতরাং টি সমান ভাগ 160, 131 311.06 কেলভিন। এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস আসে নাই, এটা আসছে কি কেলভিনে। এখন যদি ডিগ্রি সেলসিয়াস বানাইতে চাও মিশ্রণের তাপমাত্রা, এ থেকে -273 বিয়োগ করতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস। এ হলো সেলসিয়াসে রূপান্তর করে দিলাম। তাপমাত্রার পরিবর্তনগুলি তোমাদের ভালো করে আয়ত্তে আনতে হবে। 273 30.56 30.06 ডিগ্রি সেলসিয়াস। এ হলো মিশ্রণের তাপমাত্রা। শেষে লিখে দিবা মিশ্রণের তাপমাত্রা। এখন যদি বলা হয় যে শেষে দেখো কি লিখছি, উভয় বস্তু কত তাপ বর্জন বা গ্রহণ করে, যে পরিমাণ বর্জন করছে সেই পরিমাণ তাপ গ্রহণ করে। এই মানটা আমরা কোথায় বসাবো, যে কোনো একটা বসায় দিলে হবে, যে এটাতে বসায় দিলে হবে, এটাতে বসায় দিলে। আমরা কি লিখবো, পি বস্তুর গৃহীত তাপ কি Q1, পি বস্তুর গৃহীত তাপ বলছে কি পরিমাণ তাপ বর্জন বা গ্রহণ করবে। যদি বলে যে আমরা পি বস্তুতে বসায় দিলে হবে, কিউ বস্তুতে বসায় দিলে হবে। যদি লিখি কিউ বস্তুর গৃহীত তাপ একই সমান হবে অবশ্যই, এই যে এটাই ছিল কিন্তু 60। আচ্ছা, এখানে দেখো ডিগ্রি সেলসিয়াস না কেলভিনে আছে, এই জন্য আমরা এই যে এটা ব্যবহার করব কেলভিনেরটা। এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস লিখলে হবে না, তাপের একক জুল। এই জায়গায় একটু খেয়াল করো, আমাদের সূত্রে আছে ডিগ্রি সেলসিয়াস না, 293 কিন্তু কেলভিনে ছিল, তাই কেলভিনের তাপ এখানে বসাইতে হবে কত 311.06। এখন গুণ করলে কত হয় সেটাই উত্তর হয়ে যাবে। আচ্ছা, বিয়োগ 293 ইন্টু 60, অনেক তাপ তাই না, কত 1083.38 জুল বা 7 জুল, যেটাই লেখো। এই হলো পি বস্তুটার গৃহীত তাপ অথবা পি বস্তুটার বর্জিত তাপ। ক্লিয়ার? আশা করি এই বর্জিত তাপ, গৃহীত তাপ, মিশ্রণের তাপ অবশ্যই তোমরা বের করতে পারবে। আরেকটু কথা বলি, এই বস্তুটা যদি বরফ হয়, বরফের কথা শুধু একটু বলতে যদি হয়, তো সেই ক্ষেত্রে বরফের সুপ্ত তাপটা ব্যবহার করতে হবে। যে বরফের আপেক্ষিক সুপ্ত তাপ যে -2 ডিগ্রি সেলসিয়াস বরফ কে কত 0 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করতে কত তাপের প্রয়োজন, কত তাপমাত্রার প্রয়োজন, কত তাপমাত্রা
প্রয়োজন। এটা যদি বের করতে চাও, যে এটা একটা প্রশ্ন দিলাম, উপরের অংশটা একবারে ক্লিয়ার যে আমরা এটা বুঝতে পেরেছি। এখন যদি এরকম একটা প্রশ্ন হয়, আমি শুধু এটা সূত্রগুলি লিখে দিব, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে -2 ডিগ্রি সেলসিয়াস বরফকে 2 ডিগ্রি পানিতে রূপান্তর বা পরিণত করতে কত তাপমাত্রার প্রয়োজন, কত তাপের প্রয়োজন, কত তাপমাত্রার প্রয়োজন। ঠিক আছে, তাপের প্রয়োজন, তাপমাত্রা হবে না, শুধু তাপের প্রয়োজন। এখন উত্তরটা কি হবে একটু শর্টকাটে আমি যদি করে দিই, যে -2 ডিগ্রি থেকে 2 ডিগ্রি তাপমাত্রার বরফ, তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q1। এখানে কয়টা তাপ হবে সেটা শুধু খেয়াল করবা, যে -2 থেকে বরফে রূপান্তর হচ্ছে, এখন কিন্তু তরল হয় নাই, 0 ডিগ্রি তাপ কিন্তু বরফই। সেই ক্ষেত্রে কি হবে, ভর, আপেক্ষিক তাপ, তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রার পার্থক্য কত, এটা থেকে এটা বিয়োগ, 0 মাইনাস থেকে যদি মাইনাস বিয়োগ করি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +2। এইটা হলো একটা। ঠিক আছে, তারপর হলো এইখানে হলো মেইন কথা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে কি পরিণত করতে প্রয়োজনীয় তাপ, এই Q2 mLF M1 সেই বরফের কথাই আছে। ঠিক আছে, এখানে সূত্রটা কি, যে এটা সূত্রটা কি ছিল, ms ডেল থিটা, এখানে কি mLF, LF টা কি, এটা হলো আপেক্ষিক বরফের আপেক্ষিক সুপ্ত তাপ, বরফের আপেক্ষিক সুপ্ত তাপ। এখন আরেকটা টপিকস রয়ে গেল, সেটা কি একটু ভালো করে খেয়াল করো, -2 থেকে 0 আর 0 থেকে 0, এখন হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করতে প্রয়োজনীয় তাপ Q3 m। এই পানি কিন্তু একই, বরফ কিন্তু একই, 1, তারপর কি S1 আর থাকবে না, এটা পানি হয়ে যাবে। পানির আপেক্ষিক তাপ কিন্তু 2, বরফের আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ ভিন্ন। তারপর কত, তাপমাত্রার পার্থক্য, এখানে তাপমাত্রা কত ছিল, 2 তে রূপান্তর হয়েছে, 0 থেকে 2 তে, 2 - 0। এই এখন দেখো তিনটা পাইছি, Q1 Q2 Q3, এই তিনটা যোগ করলে আমরা -2 বরফকে 2 ডিগ্রি পানিতে রূপান্তর করতে প্রয়োজনীয় তাপ পাবো। আমি কিন্তু মান বসাই নাই, শুধু দেখাইছি তিনটা ফর্ম বের করতে হবে কিভাবে, যে -2 থেকে 0 তে রূপান্তর করতে প্রয়োজনীয় তাপ, সেই ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, এই কারণে ms ডেল থিটা। 0 বরফকে 0 পানিতে রূপান্তর করছি, এই ক্ষেত্রে হচ্ছে বরফের সুপ্ত তাপ ব্যবহার হবে mLF। LF এর মান কত, LF বরফের আপেক্ষিক সুপ্ত তাপ, সেটার মান কত, 366 কত, একটু ভুলে গেলাম তো, তারপরে একটু লিখে দিচ্ছি আমি, 3.36 into 10⁵ জুল কেজি পার কেজি, 3.35
ইন্টু 10⁵ জুল পার কেজি। এটা হলো বরফের আপেক্ষিক সুপ্ত তাপ। এই তথ্য যদি জানা থাকে আমরা সহজেই -2 বরফকে 2 ডিগ্রি তাপমাত্রা পানিতে রূপান্তর করতে প্রয়োজনীয় তাপ বের করতে পারবো। শুধু মানটা বসায় দিবা। এখানে দেখো বরফ আর পানি বরের কোনো পরিবর্তন করি নাই, কিন্তু আপেক্ষিক তাপের পরিবর্তন হয়ে গেছে। এখানে কিন্তু S1, এখানে S1, এখানে এত দরকারই নেই। এটা S1, এটা S2। যখন বরফ ছিল তখন বরফের আপেক্ষিক তাপ ব্যবহার করতে হবে, যখন পানি করা হয়েছে তখন পানির আপেক্ষিক তাপ S2। পানির আপেক্ষিক তাপ কত? 42। কত? 4200, 4200। ঠিক আছে, আশা করি অঙ্কগুলি বুঝতে পেরেছ। মেহনাজ, এই বোর্ড মির্মানুর দেরিতে আসে, আমার মান সম্মান ডুবাইছে মেহনাজি। যাই হোক, দেখা যায় একজনই উত্তর লিখেছে, সেটা রাব্বি। এই একজনই মনোযোগী স্টুডেন্ট। স্যার, ও স্যার, ঠিক আছে। মেহনাজ, সিয়াম এসেছে আজকে অনেকে আসছে, নতুন মেহমান আসে না, কিন্তু সময় মতো আসে না, লাস্ট পর্যায়ে আসে, ক্লাস শেষ হলে একজন আসে। যাই হোক, সবাই তোমরা ভালো থেকো। আশা করি তোমরা এই ষষ্ঠ ক্লাস যে করেছি বর্জ্য তাপ, গৃহীত তাপ, মিশ্রণ তাপমাত্রা কিভাবে বের করতে হয়, অথবা যদি বলে আর ইয়ার সূত্রটা মেনে চলে, এটা কিন্তু অবশ্যই আমরা যে আগে অঙ্কটা করিয়েছি সেটা ক্যালোরিমিতির মূলনীতি মেনে চলে সেই রকম একটা বস্তু। পি বস্তু তাপ বর্জন গ্রহণ করছে আর কি বস্তু তাপ গ্রহণ করছে, সেটার ক্ষেত্রে আমরা মিশ্রণে তাপ বের করলাম। এখানে দেখালাম কি বরফকে যদি পানিতে রূপান্তর করতে প্রয়োজনীয় তাপ, এখন 3টা, যা এটা ডাইরেক্ট এটা থেকে এটা করা যাবে না। -2 থেকে 0, 0 থেকে 0, এই অংশ তোমাদের একটু সমস্যা হয় যে MLF, তারপর 0 থেকে 2 তে রূপান্তর হয়েছে, আবার তাপের প্রয়োজন। এই 3টা তাপ গ্রহণ করলে আমরা মোট তাপের পরিমাণ পাবো। আশা করি বুঝতে পেরেছো সবাই। এই জাতীয় অঙ্ক বিভিন্ন বোর্ডে আসছে দেখবা, বিভিন্ন স্কুলে আসছে, সেগুলো একটু বেশি বেশি চর্চা করবা। এই অধ্যায়ের সমস্যা থাকার কথা না। যারা ক্লাস প্রথমতে দেখো নাই, 6টা ক্লাস নিয়েছি, প্রথম থেকে সবগুলি ক্লাস তোমরা একটু দেখো, অবশ্যই উপকৃত হবে। আগামী ক্লাসে আবার নতুন একটা অধ্যায় দিয়ে আমরা ক্লাস শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।